হরর স্টোরি বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে দুটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। সময়টা ছিল রাত প্রায় ৩:৩০। নভেম্বর মাসের শেষ দিক। সে যাকে না পড়লেও রাতের নিস্তব্ধতা আর জমাট বাঁধা কুয়াশা মিলে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটগুলো কুয়াশার পুরো চাদর ভেদ করতে পারছিল না। শুধু সামনে ২ ফুট আলো ঝলসে উঠেই আবার মিলিয়ে যাচ্ছিল অন্ধকারে। ড্রাইভিং সিটে বসেছিল সুভাষ, বয়স ৪০-এর কোঠায়। চুলগুলো প্রায়ই উঠে গেছে, চোখের নিচে ক্লান্তির কালি। গত ১৫ বছর ধরে সে এই পেশায় আছে। কত মৃতদেহ সে নিয়ে গেছে, দুর্ঘটনা, খুন, আত্মহত্যা, স্বাভাবিক মৃত্যু। লাশ আর ভূত নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার কাছে লাশ মানে শুধু একটি ভারী পার্সেল, যা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। তার পাশে সহকারী রতন, বছর ২৫-এর, ছেলে এই কাজে নতুন, আর তার রক্তে ভয় যেন আগের থেকেই মিশে আছে। মফস্বলের এক প্রত্যন্ত গ্রাম থেকে একটা মৃতদেহ তুলে নিয়ে তারা ফিরছে শহরের মর্গের দিকে। লাশটি ছিল এক মধ্যবয়সী মহিলা, নাম মালতী। গ্রামের মানুষ বলছিল মহিলাকে নাকি পোড়ো জমিতে পাওয়া গিয়েছিল। চোখ দুটো খোলা, মুখে একটা অসহনীয় যন্ত্রণার ছাপ। স্বাভাবিক মৃত্যু নয়। দাদা, রাস্তাটায় কোনো আলো নেই কেন? রতন চাপা স্বরে ফিসফিস করল। আর এই কুয়াশাটা কি শুধু আমাদের অ্যাম্বুলেন্সটা কি ঘিরে ধরেছে? সুভাষ এক হাতে স্টিয়ারিং ধরেছিল আর অন্য হাতে একটা বিড়ি ধরালো। আরে রাখ তোর আলো, এই লাইনগুলোতেই যত টাকা, বুঝলি? চুপচাপ বসে থাক। আর রাত বেড়েতে লাশের গাড়ির পিছতে কুয়াশা নেবেই, ভয় পেলে কাজ ছাড়। রতন কাজ ঝাঁকল, কিন্তু তার চোখ গাড়ির রিয়ার ভিউ মিরার থেকে সরছিল না। অ্যাম্বুলেন্সের পেছনের অংশে মালতী দেবীর দেহটি স্ট্রেচারে শোয়ানো, চারপাশে কালো কাপড়ে ঢাকা। গাড়ি যখন শ্মশানকালী মন্দির পেরালো, ঠিক তখনই রতন চমকে উঠল। দাদা, কিসের গন্ধ এটা? সুভাষ প্রথমে পাত্তা দিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার নাকে একটা বীভৎস চিড়বিড়ে করা গন্ধ এলো। সে বহুবার মরা পচা গন্ধ পেয়েছে, কিন্তু এটা সেরকম নয়। এটা পচা মাংস আর লোহা মেশানো এক গা গুলিয়ে ওঠা উটকট গন্ধ। মনে হচ্ছে পিছনের দিকে কিছু একটা গলে যাচ্ছে। সুভাষ কপাল কুঁচকে বলল। ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা ঘটল। অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের শব্দ হঠাৎ কমে গেল, যেন কেউ তার গতি টেনে ধরল। সঙ্গে সঙ্গে পেছনের বডি থেকে একটা মৃদু খুট শব্দ এলো, যেন কাঠের বাক্সে আলতো করে নখ ঘষা হচ্ছে। দেখলি, আমি বলেছিলাম কিছু একটা আছে। রতন প্রায় চিৎকার করে উঠল। লাশটাকে ঠিকমতো বাঁধা হয়নি, হয়তো স্ট্রেচার থেকে পড়ে যাচ্ছে। সুভাষ বিরক্তি নিয়ে ব্রেক চেপে গাড়ি থামালো। রাস্তাটা এতটাই ফাঁকা যে মনে হচ্ছিল তারা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসছে। ইঞ্জিনের শব্দ থামতেই চারপাশের নিস্তব্ধতা যেন কয়েক গুণ বেড়ে গেল। কুয়াশা আরও গাঢ় হয়ে এলো। তুই এখানে বসে থাক বলে সুভাষ দরজা খুলে নামল। যাচ্ছি, দেখছে কি হয়েছে। সে অ্যাম্বুলেন্সের পেছনে গেল। পেছনের দরজাটা ভালো করে তালা দেওয়া, হাতল ধরে সামান্য ঝাঁকালো। তালা ঠিকঠাকই আছে। এবার সে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল। কুয়াশার কারণে কিছু স্পষ্ট নয়, কিন্তু তার মনে হলো ভেতরে কেউ যেন শ্বাস টানছে, খুব ভারী হাঁপানো শ্বাস। সুভাষ ভেতরে দেখার জন্য অ্যাম্বুলেন্সের পাশের ছোট জানালাটার দিকে এগিয়ে গেল। সে যখন জানালার কাছে পৌঁছালো, তখনই তার কানে এলো সেই ভয়ঙ্কর শব্দটা, ভিজে চিবানোর শব্দ। কেউ যেন কাঁচা নরম কিছু দাঁত দিয়ে পিষে খাচ্ছে। চটচটে থুতথুরে সেই শব্দ সুভাষের রক্ত হিম করে দিল। সে বিস্ফোরিত চোখে ভেতরে তাকালো। কুয়াশার অন্ধকারের মধ্যে একটা অস্পষ্ট অবয়ব দেখতে পেল। মালতী দেবীর দেহটা ঠিক স্ট্রেচারের উপরে নেই, বরং স্ট্রেচারের পাশে উপর হয়ে আছে, আর সেই অবয়বটা লাশটার উপরে ঝুঁকে পড়েছে। সুভাষের শিরদানে ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত দৌড়ে এসে ড্রাইভারের দরজার দিকে ফিরে যাচ্ছিল। তখনই তার চোখে পড়ল রতন। রতন গাড়ির ভিতরে কাঁপছে, আর তার বিস্ফোরিত চোখগুলো গাড়ির উল্টো দিকে তাকিয়ে আছে। দাদা, ওটা দেখ। সুভাষ ফিরে তাকালো। কুয়াশার আবরণে আবছাভাবে একটি বিশাল অস্বাভাবিক লম্বা অবয়ব অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তার শরীরটা লেকলিকে, হাড় বেরিয়ে আসছে, কিন্তু তার হাঁটার গতি এত দ্রুত যে দেখে মনে হচ্ছে সে যেন গ্লাইড করছে। তার চোখগুলো অস্বাভাবিকভাবে বড়, আর তা অন্ধকারের মধ্যেও জ্বলছে আগুন রঙের অঙ্গারের মতো। ওটা ছিল লাশখেকো ভূত, শ্মশানের মর্গের মাঝের রাস্তায় ঘুরে বেড়ানো ক্ষুধার্ত আত্মা।
কিন্তু সুহাস 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। যদি ভূতটা বাইরে থাকে তাহলে পেছনের চেম্বারে চিবানো শব্দ কিসের? ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভিতরে বিভীষিকা শুরু হলো। পেছনের চেম্বার আর ড্রাইভারের বগির মাঝে যে কাঁচের পার্টিশন আছে তার উপর সজোরে একটা ধাক্কা লাগলো। কাঁচ ফেটে গেল না, কিন্তু তাতে একটা বিভৎস ছাপ পড়ল। মানুষের নখহীন পশুর মতো থাবা, তাতে লেগে আছে কালচে কালো রক্ত আর কিছু চটচটে মাংসের টুকরো। আর পেছনের চেম্বার থেকে সেই চিবানোর শব্দ আরও জোরে ভেসে আসলো। শব্দটা এমন যেন শক্ত হাড়ও ভেঙে গুঁড়ো করা হচ্ছে। সুভাষের মনে হলো ভূতটা বাইরে থেকে এসছে মালতীকে খেতে, কিন্তু তার আগেই ভেতরের কোনো একটি অতি ভয়ঙ্কর শক্তি মালতীকে চিবানো শুরু করে দিয়েছে। লাশ খেকো শুধু একজন নয়, তারা দুইজন, একটি ভেতরে অন্যটি বাইরে। সুভাষ নিজেকে কোনো মতে টেনে এনে ড্রাইভিং সিটে বসল। রতন ভয়ে চিৎকার করছে, বাবা গো, লাশ নেই, লাশটা গিলে খাচ্ছে, পালাও! সুভাষ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। অ্যাক্সিলারেশনে পা দিয়ে সে অ্যাম্বুলেন্সটিকে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। তার পেছনে আর একটাও শব্দ নেই, শুধু অ্যাম্বুলেন্সের কান ফাটানো হর্ন আর ইঞ্জিনের গর্জন। সে রিয়ার ভিউ মিররে তাকানোর সাহস পেল না। প্রায় আধ ঘন্টা পর যখন তারা শহরের আলোর কাছে পৌঁছালো, তখন কুয়াশা কিছুটা পাতলা হয়েছে। অ্যাম্বুলেন্স গিয়ে থামল মর্গের গেটের সামনে। সুভাষের হাত এখনও কাঁপছে। সে আর রতন একসাথে নামল। রতনের মুখ সাদা কাগজের মতো ফ্যাকাশে। কাতা হাতে সুভাষ পেছনের দরজার তালা খুলল। দরজা খুলে যেতেই তারা দুইজন যা দেখল তা তাদের বাকি জীবনের জন্য এক জ্যান্ত দুঃস্বপ্ন হয়ে রইল। স্ট্রেচারটি খালি, কালো কাপড়টি একপাশে দলা পাকানো, কিন্তু মেঝেতে কোনো রক্তের চিহ্ন নেই। শুধু এক ভয়ঙ্কর গাঢ় কালো কাদা কাদা তরল পদার্থ মেখে আছে। আর স্ট্রেচারের কোণে একটা ছোট্ট জিনিস পড়েছিল, মালতী দেবীর দেহের একমাত্র আঙুল, যার নখটা পর্যন্ত নিখুঁতভাবে ছিল যেন সেটা ছুঁড়ে ফেলা হয়েছে। লাশটা পুরো উধাও, কোনো রক্ত, কোনো হাড়, শুধু মাংসাশী ভূতের থুথু আর বর্জ্য। সুভাষ আর রতন কোনো কথা না বলে একে অন্যের দিকে তাকালো। তারা জানে তারা যা দেখেছে তা কাউকে বিশ্বাস করাতে পারবে না। তারা লাশ খেকো ভূতের খপ্পর থেকে বেঁচে ফিরেছে, কিন্তু তাদের আত্মা চিরকালের জন্য সেই অ্যাম্বুলেন্সের কালো কুয়াশা আর চিবানো শব্দের মাঝে আটকে গেল। তারা বুঝল সেই রাতে তারা কেবল একটি মৃতদেহ পরিবহন করছিল না, তারা এক ক্ষুধার্ত আত্মার নৈশ ভোজন বহন করছিল। রতনের জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ স্মৃতি। ময়মনসিংহের সীমান্তবর্তী গ্রাম শিমুলতলি। ঘন শালগজারি বনের কোল ঘেঁষে এর অবস্থান, আর গ্রামটির পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায় ব্রহ্মপুত্র নদের একটি শাখা। এই গ্রামেরই এক প্রান্তে ব্রহ্মপুত্রের ধারে লোকালয় থেকে বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে গ্রামের একমাত্র শ্মশানঘাট। এই পথে দিনের বেলাতেও মানুষজন পারতপক্ষে যেতে চায় না, আর রাতের বেলা তো নয়ই। কিন্তু আজ ছিল ঘোর অমাবস্যা। চাঁদহীন আকাশ যেন গ্রামটিকে কালো কম্বলের নিচে চাপা দিয়েছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, যা পরিবেশকে আরও গাঢ়, আরও রহস্যময় করে তুলেছিল। গ্রামের সাধারণ মানুষ আজ তাড়াতাড়ি ঘরে দরজা দিয়েছে, কারণ অমাবস্যার এই নিস্তব্ধ রাত্রি নাকি অশরীরী আত্মাদের অবাধ বিচরণের সময়। কিন্তু রতনের আজ ঘর থেকে বেরোতেই হয়েছিল। তার বৃদ্ধা মায়ের পুত্রের জন্য একটু ভালো মাছের দরকার। শিমুলতলির বাজারে আজ মাছ ফুরিয়ে যাওয়ায় তাকে যেতে হয়েছে প্রায় 3 ক্রোশ দূরে পাশের জনপদ তারাকান্দার হাটে। সাধারণত তারাকান্দা যাওয়ার জন্য লম্বা পাকা রাস্তা আছে, কিন্তু রতনকে ফিরতে হবে এক দুর্গম শর্টকাট পথে, যা প্রায় 1 ঘন্টা সময় বাঁচায়। এই শর্টকাটটি গ্রামের লোকের কাছে পরিচিত শ্মশানতলির পথ। ঘড়িতে তখন রাত 11টা। রতন তার হাতের হারিকেনটি শক্ত করে ধরল। তারাকান্দার বাজার তখন প্রায় বন্ধ। মাছের দাম কম পাওয়ায় সে একটি বড় রুই মাছ কিনতে পেরেছে। মাছটি সে যত্ন করে তার কাঁধের ঝুড়িতে রেখেছে। মনে মনে সে নিজেকে বোঝালো, মায়ের জন্যই এই ঝুঁকি নেওয়া। বনের গভীরে প্রবেশ। রতন শর্টকাট পথে পা রাখল। এটি শুরু হয়েছে গ্রামের উত্তর দিকের বন জঙ্গল থেকে। বনটি এত ঘন যে অমাবস্যার আলোহীন রাতে হারিকেনের ক্ষীণ আলোও যেন প্রবেশ করতে পারছিল না। জোনাকির আলো ছাড়া সেখানে কেবলই জমাট বাঁধা অন্ধকার। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে ঝিঁঝি পোকার একঘেয়ে সুর, আর দূর থেকে ভেসে আসছে শেয়ালের করুণ ডাক। রতন জানে
এই পথ দিয়ে যেতে হলে প্রথমে পেরোতে হবে গভীর বন, তারপর নদের ধারে শ্মশান ঘাট, আর তারপরই তার গ্রামের পরিচিত পথ। হাঁটার সময় রতনের মনে পড়ল গ্রামের এক লোককথা। শোনা যায় শ্মশান ঘাটে নাকি এক পেতনি ভর করে থাকে। সেই পেতনি নাকি মাছ খেতে খুব ভালোবাসত, বিশেষ করে রুই মাছ। কোনো পুরুষ যদি গভীর রাতে বাজার থেকে মাছ নিয়ে ফেরে, তবে পেতনি তার কাছে সেই মাছের অংশ চায়। দিতে অস্বীকার করলে তার ঘোর বিপদ অনিবার্য। কথাগুলো মনে পড়তেই রতনের শরীরটা হিম হয়ে গেল। সে একবার কাঁধের ঝুড়ির দিকে হাত বাড়ালো, মাছটা ঠিক জায়গায় আছে কিনা। মাছটা আজ অন্য দিনের চেয়ে কেন জানি ভারী লাগছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর রতন বনের কোল ছেড়ে বেরোলো। সামনেই ব্রহ্মপুত্রের শীর্ণ জলধারা, আর তার পাশেই শ্মশান ঘাট। জায়গাটা যেন হঠাৎ করে অন্যরকম শান্ত হয়ে গেল। বনের কোলাহল, ঝিঝি পোকার ডাক সব যেন এখানে এসে থেমে গেছে। কেবল নদীর দিক থেকে একটা ঠান্ডা বাতাস এসে রতনের সর্বাঙ্গে কাটা জাগিয়ে দিল। বাতাসে ভেজা কাঠ আর পোড়া ছাইয়ের হালকা গন্ধ। রতন হারিকেনের আলোটা আরও জোরে জ্বালানোর চেষ্টা করল। ঘাটের দিকে চোখ যেতেই রতন দেখল সদ্য একটি চিতা নিভেছে। ছাইয়ের স্তূপ থেকে অল্প ধোঁয়া তখনও কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। ঠিক সেই ছাইয়ের স্তূপের পাশেই রতন একটা সাদা আবঝা অবয়ব দেখতে পেল। প্রথমে রতন ভাবল হয়তো মনের ভুল, কোনো গাছের গুড়ি বা পুরনো কাপড়। কিন্তু বস্তুটি স্থির ছিল না। সেটা ধীরে ধীরে শ্মশানের পোড়া কাঠের স্তূপের উপর থেকে সরে এসে নদীর ধারে দাঁড়ালো। রতনের হারিকেনের দুর্বল আলোতে সে দেখতে পেল এক দীর্ঘকায় নারী মূর্তি। পরনে এক ম্লান সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো, মুখটা ঠিক পরিষ্কার দেখা যাচ্ছিল না, যেন কুয়াশার আড়ালে ঢাকা। রতন সেখানেই জমে গেল। তার হাত পা অবশ। সে বুঝতে পারল এটি মানুষ নয়। অমাবস্যা রাতে শ্মশানতলির মাছ নিয়ে ফেরা এটি সেই লোককথার পেতনি ছাড়া আর কেউ নয়। পেতনিটি এবার হেঁটে রতনের দিকে আসতে শুরু করল। তার হাঁটার ধরন অদ্ভুত, পাগুলো যেন মাটির ওপর দিয়ে হালকাভাবে ভেসে আসছে। কোনো শব্দ নেই। রতন প্রাণপণে শক্তিতে তার নাম ধরে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সে কেবল ফিসফিস করে কুলদেবতার নাম জপতে লাগলো। পেতনিটি রতনের থেকে প্রায় 10 হাত দূরে এসে দাঁড়ালো। তার মুখ থেকে কোনো কথা বেরোলো না, কিন্তু রতনের কানে যেন একটা চাপা কাতর স্বর ভেসে এলো। আজকের রাতের মাছ, রুই মাছ, আমার খুব প্রিয়। আমার খিদে পেয়েছে, মাছটি দাও। রতন ভয়ে কেঁপে উঠল। তার মনে হলো ঝুড়ির রুই মাছটা যেন জীবন্ত হয়ে কার কাঁধে ভারী হয়ে চেপে বসে আছে। এই মাছ তার মায়ের পথ্য। না না মা, এই মাছ আমি মায়ের জন্য এনেছি। রতন তোতলাতে তোতলাতে বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। মাছ, মাছ লাগবে। আমার ছেলেটা মাছ খেতে চেয়েছিল, তখন পাইনি। দাও, একটা অংশ দাও। পেতনিটি তার হাত বাড়ালো রতনের কাঁধের ঝুড়ির দিকে। হাতটা যেন মানুষের নয়, লম্বা রোগা আর আঙুলগুলো অস্বাভাবিক বড়। রতন বুঝল মাছ দিলেই হয়তো সে মুক্তি পাবে, কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল পুরো মাছটাই মায়ের জন্য চাই। হঠাৎ রতনের মাথায় যেন বিদ্যুৎ চমকালো। সে মনে মনে জপা করা মন্ত্রটি জোরে উচ্চারণ করতে শুরু করলো, আর একই সঙ্গে হারিকেনটিকে সর্বোচ্চ শক্তিতে ঝাঁকিয়ে পেতনিটির দিকে ছুঁড়ে মারল। হারিকেনটি মাটিতে পড়ে নিভে গেল। জায়গাটা আবার ঘোর অন্ধকারে ডুবে গেল। কিন্তু ওই এক মুহূর্তের আলো ঝলকানিকে পেতনিটির মুখ রতন দেখতে পেল। মুখটা বিভৎস ছিল না, বরং সেটা ছিল গভীর যন্ত্রণায় মোড়ানো। রতন ওই সুযোগটি কাজে লাগালো। পেতনিটির হাত তার ঝুড়ি স্পর্শ করার আগেই সে ঘুরে ছুটতে শুরু করলো। রুই মাছের ভার পিঠে নিয়ে সে শ্মশানঘাট পেরিয়ে গ্রামের পরিচিত পথের দিকে দৌড়াতে লাগলো। পিছন থেকে সে শুনতে পেল একটা চাপা হিসিসে কান্না। সেই করুণ কান্না যেন তাকে তাড়া করে আসছে। সে থামল না, কেবল দৌড়াতে থাকলো। বন জঙ্গল, শেয়াল, শ্মশানের ছাই সব পিছনে ফেলে রতন প্রায় জ্ঞান হারানো অবস্থায় গ্রামের প্রান্তে একটি অশ্বত্থ গাছের নিচে পৌঁছল। এই গাছটি হলো গ্রামের শেষ সীমা। শোনা যায় এই অশ্বত্থ তলায় নাকি এক ব্রহ্মদৈত্যের বাসস্থান, আর তার সীমানায় পেতনিরা ঢুকতে পারে না। অশ্বত্থ গাছের নিচে পৌঁছানো মাত্র
রতন হাঁপাতে হাঁপাতে সেখানেই বসে পড়ল। তার শরীর ঘামে ভিজে গেছে। সে পিছন ফিরে দেখল, এখন কেবলই ঘন অন্ধকার। সেই করুণ কান্না আর শোনা যাচ্ছে না। পরের দিন সকালে রতন যখন তার মাকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছে, তখন সে আগের রাতের কথা কাউকে বলল না। কেবল ঝুড়ির দিকে তাকিয়ে দেখল, মাছের গায়ে যেন নখের আঁচড়ের মতো লম্বা একটা দাগ। রতন নীরবে বুঝে নিল, অমাবস্যার রাতে শমশানতলির পেতনির সঙ্গে তার দেখা হয়েছিল, যার অপূর্ণ বাসনা ছিল কেবল এক টুকরো রুই মাছ। আর কোনোদিনও সে অমাবস্যা রাতে বাজার থেকে মাছ কিনে সেই পথে ফেরেনি। শিমুলতলির মানুষ আজও বলে, ব্রহ্মপুত্রের ধারে গভীর রাতে নাকি আজও সেই পেতনির করুণ কান্না শোনা যায়।